you very much, the Department of Scheme for putting up nice cases for discussion. The initial, now this sorts of scabies has become very common, especially in pediatric practice, and unfortunately they cannot be cured as expected. So they need many operations or cure. This picture is not so typical. It seems to be melanoposthitis anyway, but ultimately the scabies with permethrin is not effective. Ivermectin is not given below 2 years. So what to do in those cases? Number one. Number two, another drug that we often use, previously it has been used and now we are also using, that is the tetrasulfur tetmosol solution. That seems to be a little bit better effective rather than this permethrin, because permethrin has become resistant. And ivermectin orally is really effective. Now, my point is that the incubation period of this case is 4 to 15 days, 14 days. So, it's a little bit longer incubation period. And they have shown us that all the clothes to be cleaned with boiled water. But we say not only just washing them with boiled water, but also they are supposed to be ironed properly to eliminate the mites. আমার মনে হয় এটা দেওয়া উচিত। আমরা যেটা করি পেডিয়াট্রিক্সে সমস্ত গত 4 দিন যে ইনকিউবেশন পিরিয়ডটা 4 থেকে 14 দিন আমরা বলি যে গত 4 দিন আপনি যে ব্যবহার পুরো করছেন কাপড় চোপড় সবগুলো একসঙ্গে সিদ্ধ করে ধুয়ে ইস্ত্রি করে ফেলবেন। যদি ইস্ত্রি না করেন এটা লেখা, এবং অনেক সময় এরা করে কি যে বেডশিট লিনেন এগুলি দেখে না বা এগুলি হয় না, তখন আবার এটা লেখা হয় না। সবচেয়ে অসুবিধাজনক ব্যাপার হচ্ছে যে যদি স্ক্যাবিসটা রিকারেন্ট হয়, পার্সুলার হয়, এটা থেকে কমপ্লিকেশন হতে পারে। এবং এই জিন খুব কমন আমাদের দেশে, এবং এই জিনের একটা কারণ হচ্ছে এই ইনফেকশন স্ক্যাবিস। সুতরাং এইটাকে আমরা খুব সহজভাবে নেব না, যাতে করে এটা আর হোল ফ্যামিলি ট্রিটমেন্টটা এটা আমরা করাতেই পারি। আমি জানি না আপনারা পারেন কিনা, যার ফলে হয় কি এটা আসতেই হবে। এটা খুব এমবারাসিং ডাক্তারের জন্য এবং আমাদের জন্য, সবার জন্য। এনিওয়ে, ইনভার্স সোরিয়াসিসটা একটু বলবেন কি? ইনভার্স সোরিয়াসিস মানে inverse psoriasis are other than typical sites. Psoriasis normally extends to surface, scalp, umbilicus, extends to surface of the limbs. Normally এই সব সাইটে হয়, common site of predilection. বাট যদি আনকমন সাইটে হয় যেমন এক্সিলা, ইনগুইনাল ফোল্ড, এগুলোকে স্যার আমরা বলতেছি ইনভার্স সোরিয়াসিস। নরমালি ওই সাইটগুলোতে হচ্ছে না। যেমন ইনগুইনাল ফোল্ডে ওই ম্যাটার যেটা, ওটাকে আমরা ইনভার্স সোরিয়াসিস বা এক্সিলাতে যদি হয় ইনভার্স সোরিয়াসিস। কমন সাইটে যদি না হয়, সাইট অফ প্রিডিলেকশন ছাড়া যদি হয়, সেটাকে আমরা ইনভার্স সোরিয়াসিস বলতেছি। আচ্ছা, কিছু রোগী আসে ওয়ার্ড এবং হার্পিস, এবং হার্পিস ভালভাল হার্পিস খুবই পেইনফুল, কিন্তু ওয়ার্ডে কিন্তু পেইন নাই। এখন এই হার্পিস তো অ্যারাউন্ড দ্য ডার্মাটোম, কিন্তু এই দুই ধরনের ভাইরাস, কি মেকানিজমে যে ভাইরাস দুটা, কিন্তু হার্পিসে এত পেইনফুল আর এটাতে ওয়ার্ডে পেইন নাই, এটা একটু ব্যাখ্যা যাচ্ছে। এটা হলো একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, একটা ধর মহিলা আসলো, জাস্ট 6 মাস হয়ে গিয়েছে, মহিলাটা বললো যে আমার আগে ওয়ার্ড হয় নাই, কিন্তু বিয়ের পর থেকে দেখতেছি গ্র্যাজুয়ালি সংখ্যা বাড়তেছে। এখন এই ক্ষেত্রে আমরা কি বলবো? আমার মাঝে হয়তো ছোট করে বলি হাজবেন্ড থেকে আসলো নাকি, পরে তখন বললে আবার বলে হাজবেন্ড তো না, তাহলে আমারও বলো কিনা, এটার একটা আছে। আচ্ছা ম্যাডাম, প্রথমে যেটা বললেন যে পেইনফুল, যেটা ওয়ার্ড, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা শুধু এপিডার্মিসে হয়, এটা সিস্টেমিক কোনো ম্যানিফেস্টেশন হয় না।
কিন্তু হিউম্যান হার্পিস ভাইরাস যেটা, এটার সিস্টেমিক ম্যানিফেস্টেশন হয়, এই জন্য এটা পেইনফুল থাকে। কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অনলি এপিডার্মিসকে ইনভলভ করে, এটার কোনো সিস্টেমিক ম্যানিফেস্টেশন নাই, এই জন্য এটার মধ্যে কোনো পেইন নাই। কিন্তু হার্পিস, হিউম্যান হার্পিস ভাইরাস যেটা ম্যাডাম, এটাতে সিস্টেমিক ম্যানিফেস্টেশন থাকে, ফিভার থাকে, ম্যালিস থাকে, অনেক কিছুই থাকে, পেইন থাকে। কিন্তু আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে পেইন থাকবে না, কারণ এটা লোকাল এবং এটা অনলি এপিডার্মিস, এটা সিস্টেমিক কোনো ম্যানিফেস্টেশন নাই। এটা আরেকটা যেটা ম্যাডাম বললেন যে ওই তার মানে নাই, হাজবেন্ডের নাই, ওই ভাইরাসগুলা একজনের বডিতে ঢুকলেই সবার যে ডিজিজ হবে তা না। এটা যদি সেরোলজি করা হয় ম্যাডাম, দেখা যাবে অনেকের এই মানে অ্যান্টিবডি পাওয়া যাবে, কিন্তু কোনো ডিজিজ নাই। এটা ডিজিজ প্রকাশ ছাড়াই ল্যাটেন্ট ইনফেকশন অনেকেরই আমরা পাইতে পারি, কিন্তু উইদাউট শোয়িং এনি ডিজিজ। তাহলে ওই ক্ষেত্রে ওটা হইতে পারে তার বিয়ের পরে হয়েছে, তার হাজবেন্ডের হয়তো ক্লিনিক্যাল কোনো ইনফেকশন নাই, বাট তার ল্যাটেন্ট ইনফেকশন আছে, এই কারণে তার হয়েছে। ল্যাটেন্ট থাকতে পারে ম্যাডাম, অনেকেরই থাকতে পারে। আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে ভাইরাল ওয়ার্ডে কিন্তু যে একটা হলো ফার্স্ট হলো সেক্সুয়াল ইনফরমেশনের মাধ্যমে হতে পারে। তো পেশেন্টের যদি কোনো কারণে হাতে একটা ভাইরাল ওয়ার্ড থাকে, অনেক সময় আছে সে ওই জায়গা হয়তো টাচ করছে, ওখান থেকে তার হতে পারে, এটা একটা কারণ। মানে আমরা সবসময় পেশেন্টকে খুব টেকনিক্যালি এই জায়গাটা আমাদের হ্যান্ডেল করতে হয়। মানে হাজবেন্ডের কথা বলে হাজবেন্ডের উপরে আর বউয়ের সন্দেহ ঢুকে যায়, তা আমরা আসলে ওইভাবে বলি না, আমরা বলি আচ্ছা আপনার অন্য কোথাও আছে কিনা, যদি থাকে একটু খেয়াল করে, আর এটা ট্রিটমেন্ট করা জরুরি, না হলে কিন্তু আপনার হাজবেন্ডেরও হতে পারে, তাদের দুজনের জন্য সমস্যা। মানে এমন ভাবে বলি যে দুজনে যেন গুরুত্ব পায়, মানে এটা গুরুত্বটা ডিজিজের জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। First of all, I like to thank the Department of Dermatology and Immunology, and especially to Dr. Shuruti Sarkar for presenting multiple cases of genital skin infection. Can I see the slide of primary syphilis? In case of primary syphilis, treatment is benzodiazepine. Yes, sir. What are the, beside this IM injection, single dose, what are the other treatment options? আদার ট্রিটমেন্ট, পেনিসিলিন যদি অ্যালার্জি থাকে স্যার, তাহলে আমরা এখানে সেফট্রাইজন দিতে পারি 10 ডেজ, তারপর ডক্সিসাইক্লিন দিতে পারি, ইরাইথ্রোমাইসিন দিতে পারি at least 3 weeks, ইরাইথ্রোমাইসিন 4 hourly for 3 weeks, আর ডক্সিসাইক্লিন twice daily for 3 weeks. But gold standard হচ্ছে স্যার পেনিসিলিন। Still it is available or you are giving this? যদি পেনিসিলিন অ্যালার্জি না থাকলে স্যার পেনিসিলিন দিতেই হবে, বেঞ্জামিন নামে পাওয়া যায় বাজারে। পাওয়া যায়, অ্যাভেলেবল বেঞ্জামিন। Can I see the picture of scrotal dermatitis? The reason scrotal dermatitis is a differential diagnosis is contact dermatitis. How you differentiate between them? স্কুটাল ডার্মাটাইটিসে স্যার একটা ক্রনিসিটি থাকবে, বলবে 6 মাস 1 বছর যাবত আছে। কন্টাক্ট ডার্মাটাইটিস হলে বলবে তার হয়তো 1 দিন 2 দিন 3 দিন যাবত। Clinical picture is same. ক্লিনিক্যাল পিকচার কন্টাক্ট ডার্মাটাইটিস হলে স্যার বার্নিং সেন্সেশনটা বেশি থাকবে, পেইনটা বেশি থাকবে। আর যদি স্কুটাল ডার্মাটাইটিস হয় বার্নিং সেন্সেশন, পেইন এগুলা এত থাকবে না, ওটা ক্রনিসিটি থাকবে, ইচিং বেশি The long time is ইচিং প্রিডমিনেন্ট time থাকবে। will be more in কন্টাক্ট হলে স্যার বার্নিং প্রিডমিনেন্ট হবে, হ্যাঁ, তারপরে উজিং টুজিং এগুলো প্রিডমিনেন্ট হবে। কিন্তু যদি ডার্মাটাইটিস হয় তাহলে উজিং হবে না, এটা ড্রাই থাকবে, ক্রনিসিটি থাকবে, ইচিং প্রিডমিনেন্ট হবে, ইচিং প্রিডমিনেন্ট হবে। আরেকটা কোশ্চেন, আমি একটা কোশ্চেন সেটা আমরা গাইনোকোলজিস্টে বারে বারে টিবি এক্সামিনেশন করি, হ্যাঁ, কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নরমালি এভিডেন্টলি প্রেজেন্ট না, এবং অনেক গাইনোকোলজিস্টের হাতে ওয়ার্ক হয়ে যায়। আমরা অনেক সময় এখন কিন্তু সিনিয়র বিশেষ করে টিবি করতে চাই না, এই ওয়ার্ক হয়ে যাবে বেশি টিবি করে। এটার জন্য আমরা কিভাবে প্রোটেক্টিভ গ্লাভস ইউজ করবেন, আরো বেশি কন্টামিনেশন হয়ে যায়। আর আমাদের গ্লাভস প্লিজ স্টেরিলিটি নিয়ে কিছু কোশ্চেন আছে, অনেক গাইনোকোলজিস্টের হাতে ওয়ার্ক আছে, এবং আমাদের খুব সোজা ভাষায় একজন সার্জন হাজারি সারি কথা বলি, সারি কি বলছে, এই কথা বলছার মধ্যে ভাষা দাও, ওয়ার্ক উঠে যাবে, এটা দেখা দেন। এই যে দেখেন এই বেবিটা এজ হচ্ছে 4 ইয়ার্স, তার তো এটা হওয়ার কথা না জেনিটাল ওয়ার্ড, কিন্তু তার হয়ে গেছে। এটা কি, সে তো সেক্সুয়ালি অ্যাক্টিভ না, তারপরে হয়ে গেছে।
এটা কিভাবে হইতে পারে? কেয়ার গিভারদের মাধ্যমে হইতে পারে, অটো ইনোকুলেশন হইতে পারে। আর যদি আমি সেকেন্ডারি সিফিলিস এটাকে চিন্তা করি, এটা ওই অ্যাবিউজ হইতে পারে, অ্যাবিউজের মাধ্যমে হইতে পারে। হ্যাঁ, এটা তো আনলাইকলি ম্যাডাম, যেটা কিন্তু কেয়ার গিভার বা ওই অটো ইনোকুলেশনের মধ্যে হইতে পারে। যেমন ম্যাডাম যেটা বললেন, আপনি পিপি করার সময় হইতে পারে অটো ইনোকুলেশন বা ওইভাবে ওইটা হইতে পারে। আমার তো কথা মনে নেই Thank you, the development of for speaking up good number of cases, and these are actually we are the gynecologist, we are always আমি কিন্তু এই কয়েকটা ফিমেলকে দেখানো মনে হচ্ছে এই সবগুলি কিন্তু আমাদের কাছে আমরা পেয়ে থাকি। আর মেইন যেটা আমরা দেখি না, তবে আমরা যে যারা প্র্যাকটিস করি আমাদের কিন্তু স্টিল ছিল। আমি নিপার সাথে একমত যে আমরা কিন্তু ইদানিং যে হাজবেন্ডরা বেশি দেশে বাইরে থাকে, পিএস করলেই পজিটিভ, পিএস করলে পজিটিভ, অত বেশি কিন্তু ঘাটে না আমাদের জীবনের জন্য বলতে। কারণ আমাদেরই তো সন্দেহ থাকে, তাতে যদি বলি ততটুকু পারতে যে জবের যাতে লাগবে আমরা পেলে ট্রিটমেন্ট দিয়ে দিব, যারা ভালো থাকুন কিছু বলবেন। তবে আমার যেটা কোশ্চেন সেটা হলো যে 500 মিলিগ্রাম যেটা দেওয়া হচ্ছে সিঙ্গেল ডোজ, অ্যাকচুয়ালি কিন্তু প্র্যাকটিস আমরা 5 দিন ভোর ওয়ান করে দিলেও দেখা যায় যে মাঝে মাঝে কিন্তু আমরা থেকে যাই। তো what should be the next for them? এটা হচ্ছে, এটা এত সেনসিটিভ ব্যাকটেরিয়াটা, এটা 500 মিলিগ্রামও লাগে না। এক সময় 125 মিলিগ্রাম ছিল, ডেভিডসনে এক সময় 250 মিলিগ্রাম ছিল, এখন ডেভিডসনে আসছে 500 মিলিগ্রাম। এবং সর্বশেষ যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সিডিসি দুইটার গাইডলাইনে আসছে ম্যাডাম 500 মিলিগ্রাম। হ্যাঁ, এবং যদি ওষুধের কোয়ালিটি যদি ভালো থাকে ম্যাডাম, তাইলে 500 এর বেশি লাগার কথা না। এবং এখানে আইএম ডোজটা এখানে ওরা অ্যাডভাইস করে, কারণ এটা ফিজিক্যাল, এটাতে লেস এক্সপার্টিস দরকার হয়। এটা আউটডোরে দেওয়া যায়, আইভিও দেওয়া যায়, কিন্তু আইভি দিলে তো লেস এক্সপার্টিস হয় না, আউটডোরে দেওয়া যায় না, এক্সপার্টিস বেশি লাগে। আরেকটা হলো যে গণকক্কাল অলওয়েজ উইথ কি বলা হয় যে ইনজেকশন, হ্যাঁ আরেকটা না শুধু আদার যেমন বলে ওই যে ট্রাইকোমোনাস আর ওই ক্লামাইডিয়া অলওয়েজ should be very ছিল। আমরা কিন্তু স্পেসিফাই করতে পারি না, আমরা সবসময় কিন্তু অনলাইন আমি যে যাচ্ছি আমি কিন্তু নিজে চেক করি সবসময় পজিটিভ পাই আমি নেক্সট। জি ম্যাডাম, এটা কিন্তু এই ডব্লিউএইচও এবং সিডিসি তে একসঙ্গেই কিন্তু ম্যাডাম দিতে বলছে, এই যে প্লাস দিতে হবে, আর আমরা তো অ্যাকসেপ্ট করতে পারতেছি না। কোনোর ট্রিটমেন্টে শুধু সেপ্টাইজন দিয়ে ছেড়ে দিলে হবে না, এটা মাস্ট দিতে হবে। আর যদি প্রেগন্যান্ট থাকে ম্যাডাম এজিথ্রোমাইসিন দিতে হবে আমাদের 1 গ্রাম তার সাথে মেটেরিয়াল কি বলে হ্যাঁ ইকোনমিক ট্রাইকোমোনিয়াসিস থাকলে দিতে পারেন, কিন্তু এটা তো আমরা দিচ্ছি ম্যাডাম ক্ল্যামাইডিয়া যেহেতু আমরা এক্সক্লুড করতে পারি না, এবং সিডিসি গাইডলাইন এবং ডব্লিউএইচও গাইডলাইনে কিন্তু এটা বলা আছে একসাথে দিতে হবে ম্যাডাম। আমি গোলুরিয়ার কেস পাইলাম, বাট আমি শুধু সেপ্টাইজন দিয়ে রেখে দিলাম, তাহলে হবে না ম্যাডাম। ডব্লিউএইচও গাইডলাইনে এই ডক্সিসাইক্লিনের কথা বলা আছে, যদি প্রেগন্যান্ট হয় তাহলে আমাকে এজিথ্রোমাইসিন দিতে হবে। এবং মেডিসিনের যদি ম্যাডাম কোয়ালিটি খারাপ না হয় তাহলে তো 500 মিলিগ্রাম যথেষ্ট। এবং লেটেস্ট যে ডব্লিউএইচও গাইডলাইন সিডিসি গাইডলাইন 500 মিলিগ্রাম, এক সময় এটা ছিল ম্যাডাম 125 মিলিগ্রাম, এখন বাড়ায় তারা 500 করেছে। আরেকটা হলো আমি এই বছরের মধ্যে এত স্ক্যাবিস আমি 30 ইয়ার্স প্র্যাকটিসিং লাইফে দেখি নাই। এবং প্রেগনেন্ট মহিলাদের মানে প্রত্যেকটা মহিলা আমার নিজের হাতে হয়ে গেছিল, আমি মানে যেটা আমাকে এক্সামিন করতে হয়। তো এই কিন্তু যেহেতু আমার একটু পড়া দেওয়া যায় না, আমরা কোনো কাজ করে না, 10% how to save, I'm 10% effective, how to save. ম্যাডাম প্রেগন্যান্সিতে পারমিথ্রিন সেফ না, একটা চলছে না প্রেগন্যান্সিতে পারমিথ্রিন সেফ, তারপর প্রিসিপিটেটেড সালফার সেফ, প্রোটামিটন সেফ, কিন্তু সবচেয়ে ইফেক্টিভ ড্রাগ হচ্ছে 5% পারমিথ্রিন প্রেগন্যান্সিতে দেওয়া যাবে।
বেবিতে দেওয়া যাবে, বলা হচ্ছে 2 মান্থ থেকে দেওয়া যাবে, আর 2 মান্থের নিচে হইলে যেটা করা যায় ম্যাডাম ডাইলুট করে দেওয়া যায়। এটা ওই যে স্যার আমাদের ডিরেক্টর স্যার যেটা বললেন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটা বুঝতে হলে এটা মেইন যে প্রবলেমটা হয় রেজিস্ট্যান্স ছাড়া ম্যাডাম আমাদের কাউন্সেলিং করা হয়। যেমন আমরা ম্যাডাম যেমন আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখি 3 মাসের বাচ্চা একটা ট্রিটমেন্টের জন্য আসলো, 2 সপ্তাহ পরে ফলো আপে আসলো, বললাম যে বাচ্চাটাকে লাগাইছেন, বলে না ও তো ছোট মানুষ, ওকে কেন লাগাবো, এছাড়া সবাই লাগাইছে, তাহলে কেন হবে না, ও ছোট মানুষ সেই জন্য লাগায় না। হ্যাঁ, এটা হচ্ছে কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাডাম। এবং কাপড়গুলো যে ধুইতে হবে ম্যাডাম এট লিস্ট 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। আর ডিরেক্টর স্যার যেটা বললেন আয়রন করা, পরবর্তীতে আয়রন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কাউন্সেলিং যদি ভালো না হয় তাহলে ম্যাডাম ভালো হবে না। আর রেজিস্ট্যান্সের একটা ব্যাপার তো আছেই, 2 থেকে 3 সপ্তাহ পরে যদি ভালো না হয় আমরা সুইচ ওভার করতে পারি। আমরা পারমিথিনের পরিবর্তে আদার যে মডালিটিস আছে, বেনজাইল বেনজয়েট আছে, প্রিসিপিটেটেড সালফার আছে, তারপরে মনোসালফিউরাম আছে, ওইগুলোতে আমরা যাইতে পারি। তবে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ম্যাডাম পারমিথিন ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে 1 নম্বরে এবং সেফ। হ্যাঁ, প্রেগন্যান্সিতেও সেফ, বেবিদেরও সেফ। টেট্রাসল প্রেগন্যান্সিতে ইউএসডি অ্যাপ্রুভ, ইউএসডি অ্যাপ্রুভ হচ্ছে স্যার এটা বাইরে করে গেছে। আমরা ডেইলি তো এই কাজ করি স্ক্রিন ফর ফাঙ্গা, কিন্তু অ্যাডভাইস এরকম হতে পারে যে স্কিন স্ক্যাপিং ফর মাইট, আমাদের ডাইরেক্টর স্যার একদিন গেছিলেন, তো এরকম লেখা থাকাতে আমরা অ্যালার্ট হই মাইট এমনি তো সারাদিন শুধু ফাঙ্গাসে দেখি, আপনাদের কাছে তখন মনে হবে যে মাইট একটু স্কেপি একটু আলাদা করে লিখে বলছি তো যদি আমাদের চোখে পড়ে আমরা মাইটটা সুন্দর এক মাসের জি স্যার আমাদের স্যার ছবি নেওয়ার সময় কনফারেন্স ছিল আপনার ছবি দেওয়া হচ্ছে আমরা দেখা পাবো না অবশ্যই স্যার পারমিশনের নিচে মুখ দেখায় না। কি সমস্যা বলো, বলে যে আমার জামাইয়ের পারমিশন নিয়ে নিচ্ছে, জামাইয়ের ইংরেজি জামা করে কোনো কিছু করতে পারবে না, আমি যেহেতু শিক্ষিত লোক বলে নিয়ে আসছি, বললো তুমি এটা শিক্ষিত অবশ্যই বলবে যে আমার ওটা আসলে ছিল একটা স্টোন ছিল, স্টোন ডাইভার্সিটি করে মানুষ ঠিক আছে, এটা একটু কেস করবে বলবে না পারমিশন আমার জামাই স্যার না কিছু বলবো না আমার কথা হচ্ছে আমরা তো আসলে যে আমরা আগে যত পরিমাণে আমরা সিভিল পাইতাম, যত আমরা ডোলি মানে কমে গেছে না, আমি আগে অনেক কুলি পাইছি, আমি অনেক কুলি চিকিৎসা করছি ডোলি সিভিল একটা বিহার পাই না আসে এবং যে সমস্ত দিকে আসে ম্যাক্সিমাম স্কেবিস বা তো ড্রাগ রিঅ্যাকশন তাহলে এগুলো আমাদের কাছে কিন্তু আসে, আমরা ব্যাপার রেজিস্টার আমাদের কাছে কিন্তু ডিজিটাল বিল্ডিং কিন্তু আমাদের কাছে কিন্তু আসে আসলে ম্যাক্সিমাম দিকে কি করছে স্কেবিস গুলি দেখছিলাম, কিছু আছে ড্রাগের জন্য, কিছু আছে আমরা ডায়াগনোস করতে পারি না, তারপর আমরা কিছু ওষুধ দিয়ে যদি আসলে বাদ করে যাচ্ছে। আমার কথা হলো যে যদি আমাদের পরীক্ষা যদি কোনো স্টুডেন্টকে কোশ্চেন করা হয় যে 5টা রোগের নাম বলো, এখানে তোমার কি হবে জেনারেল রিঅ্যাকশন, তো কি আনসার দিবে স্টুডেন্ট, কি আনসার দেওয়া উচিত, এটা আমি একটা বুঝতে পারতেছি স্কেলিংস নাকি তার কিছু আছে কমন, যদি কোনো ওষুধ আমরা দিই তাহলে তার টেস্টিং দিলাম, তার স্টেরয়েড দিলাম বা আলো দিলাম, তার কি ক্ষতি বা কি সমস্যা স্যার 5টারও স্কেবিস তো বাস্ট বলতে হবে স্যার, স্কেবিস বলতে হবে, হার্পিস বলতে হবে, ওয়ার্ড বলতে হবে, সিফিলিস বলতে হবে, গোনোরিয়া বলতে হবে স্যার, ফাঙ্গাল ইনফেকশন বলতে হবে, এগুলো তো স্যার বলতে হবে, মানে ইনফেকশন কেসগুলো বেশি বলতে হবে। আর নন ইনফেকশনের মধ্যে তো স্যার আছেই, নন ইনফেকশনের মধ্যে স্যার সোরিয়াসিস আছে, এলপি আছে, ভিটিলিগো আছে, এলএসি আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, এটা শেষ নাই। কিন্তু ইনফেকশনের মধ্যে বললেও তো স্যার 5টা হয়ে যায় সহজ।
তবে স্যার যে কোনো ডিজিজের স্পেসিফিক ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিলে ভালো। প্রথম কথা হলো আমাদের যে হারে টিনিয়া কর্পোরিস বা টিনিয়া কুইজ বাড়তেছে, আমি যদি এখন একটা স্টেরয়েড দিই স্যার এটা কিন্তু অ্যাগ্রাভেট করবে। সেজন্য আমার কথা হলো যে স্পেসিফিক ডায়াগনোসিস স্পেসিফিক ট্রিটমেন্ট। এখন তো আমরা স্যার অনেক আপডেট হয়ে গেছি, আমরা এখন গ্লোবাল ইন্টারন্যাশনালের সাথে আমরা কম্পিটিশন দিচ্ছি। সেজন্য এখন আর আমাদের ডিস প্রিপারেশনটা আমরা আস্তে আস্তে দিচ্ছি না, আমরা একদম স্পেসিফিক ট্রিটমেন্টে যাচ্ছি। যেখানে স্টেরয়েড সেখানে স্টেরয়েড, যেখানে অ্যান্টিফাঙ্গাল ওখানে অ্যান্টিফাঙ্গাল। থ্যাংক ইউ স্যার। আমি একটু আমার একটু ফ্লোরেন্স শহীদুলের কাছে প্রশ্ন, আমাদের আগের সামাজিক পরিপ্রেক্ষিতে যেমন মহিলারা গোসল করে ওই ভিজা শাড়িটাই করতো, এবং আমাদের স্যাররা যখন পড়াশোনা বলতো যে ভিজা শাড়ি পরার কারণে ওয়েস্টে ইনার অ্যাসপেক্ট অফ থাইয়ে নিউমার্ন হচ্ছে। এখন তো আমাদের অবস্থা অনেক উন্নতি হয়েছে, এই সাইড গুলোতে কেন হয়? এখন তো ভিজা শাড়ি মনে হয় একটা শাড়িই পরে না, তাই না? অর্থনীতি সংস্কৃতি হচ্ছে, এখন ওই সাইড গুলোতে কেন এই ইনফেকশন হয়? এখানে এখানে টেস্ট করার জন্য হয়, অথবা যদি ওভারওয়েট থাকে এরকম হয় যাদের, আর টেন্ডেন্সি থাকে কোনো পেশেন্টের প্রেডিলেকশন থাকে যে এরকম যে তার হতে পারে, সবার হয় না কিন্তু এরকম। সেই জন্য ওগুলা ঘাম যখন শরীরে শুকায় তখন এই ফাঙ্গা গ্রো করে ওয়েট সারফেস গ্রো করতে পারে। কিন্তু ব্যাপার হলো যে যদি ধুয়ে ফেলে, অথবা আমরা যেগুলো বলি পেশেন্ট যখন দেখি তাদেরকে ট্রিটমেন্ট দিই তখন ওগুলো বলি যে আপনি যদি ধুয়ে ফেলেন, ঘামটা শরীরে না শুকায় তাহলে কিন্তু হবে না, আর না হলে বারবার আপনার চিকিৎসা করে আমাদের কাছে আসতে হবে। এটা তো এমবারেসিং, আপনার টাকা খরচ হচ্ছে, বারবার আসতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এটা হয়ে যাচ্ছে। এই কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। ড্রাগ তো আমরা দিবই বা দেই, কিন্তু ড্রাগের আগে হলো এই কাউন্সিলিংটা করা, যাতে না হয় তা। যদি এরকম অভ্যাসটা করে যে ঘাম শরীরে শুকাবে না, তা হবে না। যত হোক, সে গামছা দিয়ে শুধু মুছে ফেলবে, টাওয়াল দিয়ে মুছে ফেলবে, পানিতে ধুয়ে ফেলবে, বা নিচ থেকে কোমরের নিচ থেকে এই পানি ঢেলে ধুয়ে ফেলবে, এটা ধুইতে পারে। অথবা বাথরুমে গেলে তখন একটা টাওয়াল নিয়ে আসে মুছে ফেলবে, তাহলে এটা হয় না। মানে সে তো 10 ঘন্টা 20 ঘন্টা 30 ঘন্টা বাইরে থাকতেছে একই কাপড় পরা, তার তো মানে শর্ত মিলছে না এটার সাথে। সুতরাং ধুয়ে ফেলবে ভালো। যে ডক্টরদের যদি পরামর্শ তারা শুনে ডার্মাটোলজিস্টদের, তাহলে তার হবে। আর যদি সে সেনসিটিভ এরকম থাকে যে ডায়াবেটিক আবার টেন্ডেন্সি আছে, এরকম সবার কিন্তু একই না, প্রতিরোধ ক্ষমতা কিরকম না, সেই জন্য অনেকে যে মেনটেন করলে অনেকে হতে পারে। তবে এটা কমে আসবে অবশ্যই, একটা ড্রামাটিক ভাবাই যায় না যেটা হচ্ছে। ডাক্তারদের অ্যাডভাইস রোগীদেরকে, ডাক্তাররা অনেক সময় বলি না আমরা, আর বললেও রোগীরা শুনে না, সেই ক্ষেত্রে সেজন্য দুই পক্ষকে একটা অ্যাডজাস্টমেন্টে যাইতে হবে, যে মেনটেন যেটা করা। Thank you, Department of Dermatology and Dermatology. Thank you for nice presentation. কতগুলো জিনিস যেগুলো আসছে সেগুলো আমি যেটা বলতে হোম মেসেজ অনেকগুলো দেখলাম। আমার মনে হয় হোম মেসেজ সবচেয়ে সর্বাগ্রে থাকা উচিত পার্সোনাল হাইজিন মেনটেন করা, সবার আগে থাকা উচিত পার্সোনাল হাইজিন মেনটেন করা। এই বিষয়ে আমি যেটা বলবো, মাই অবজারভেশন, যে আমরা কিন্তু আমাদের শার্টটা পরিষ্কার রাখার চেষ্টা করি, প্যান্টটা পরিষ্কার রাখার চেষ্টা করি, তার আন্ডারগার্মেন্টস পরিষ্কার রাখার চেষ্টা করি না। যদি মনের সুখে আন্ডারগার্মেন্টস লাল নীল সাদা খুঁজে, কিন্তু পরিষ্কার রাখার ক্ষেত্রে এটা চিন্তা করে। তাহলে ওইটা পরিষ্কার থাকা উচিত সবার আগে। শার্টটা পরিষ্কার না থাকলেও চলে, প্যান্টটা পরিষ্কার না থাকলেও চলে, এটা বাহিরের প্রোটেকশন দিবে, নাথিং। সেকেন্ড হলো আরেকটা, যেটা একমাত্র ডিআরি, সেটাও করা উচিত কিনা সেটা নিয়েও ডিবেট আসছে, যে ডিআরিতে আনস্ট্যান্ড গ্লাভস ইউজ করা যায়, ডিআরিতে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, বা অন্য কোনো জায়গায় অবশ্যই স্ট্যান্ড গ্লাভস করা উচিত। এটা আমরা তাকি করি, সেটা নিয়েও কথা আছে, যে একটা বক্সে কিছু গ্লাভস থাকে, এগুলো ইউজ করি। আরেকটা হলো, এখন তো স্কিন ডিজিজ প্রচুর আছে, প্রচুর স্কিন ডিজিজ, যাতে ওদের পার্সোনাল হাইজিনের মধ্যে এটা পড়ে যায়। আমরা যদি একটু প্রোটেকশন নেই তাহলে অনেক কিছু ইগনোর করতে পারি। আর এখানে সবগুলোর চিকিৎসা আসছে,
আমরা চিকিৎসাগুলো নাই শিখি, অথচ ডায়াগনোসিসটা শিখি এবং হইলে আমরা তাদের স্ক্রিনের কাছে পাঠাই দেব, চিকিৎসাটা তাদের নিজে না দেই, আমরা স্ক্রিনে পাঠাই দেই, ওনারা দেখুন। আমার লাস্ট একটা কোশ্চেন প্রফেসর নিপার কাছে, যে আমাকে একটু বলবেন 90 পরবর্তী জেনারেশন বাংলাদেশের দুইটা জিনিস খুব বেশি করে রপ্ত করছে, একটা হলো মিনারেল ওয়াটার, এটা খেতে হবে, বিক্ষোভ এটা খায়, আরেকটা হলো মায়েদের ডাক পার করা হয়। আমার মনে আছে যে আমার একজন প্রফেসর বলছিল যে ওই মা হয় যে রাতের ঘুমের মধ্যেও তার হাত চলে যায় বাচ্চার জেনিটালিতে পেশাব করছে কিনা পায়খানা করছে কিনা, এখন কিন্তু সেই অবস্থা নেই, এখন সবাই ডাক্তার, এটা ওদের খুব বেশি রক্ত করছে। আমার প্রশ্ন এর কাছে যে আমাদের যে ক্লাইমেট সেই অনুযায়ী ডাক্তার কতটা সুইটেবল দেয়, আর ওভারনাইট বাচ্চা 10টার সময় ডেফিকেশন করছে, ইউরিনেশন করছে, সকাল 9টা 10টায় আমার ঘুম ভাঙছে, তখন আমি পরিষ্কার করবো, এইটা স্কিনের জন্য, এই বিশেষ করে গ্রোয়িং স্কিনের জন্য কতটুকু সুইটেবল সেটা একটু বলুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। প্রথম কথা হলো যে গতকাল ছিল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এটার পাশাপাশি কিন্তু নারীরা এগিয়ে গেছে, এখন নারীরা কিন্তু কিছুটা ব্যস্ত, তো সেই ক্ষেত্রে হলো ডায়পারের বিষয়টা ওদের সাথে অনেকটা রিলেটেড, যে মা সারাদিন কর্মব্যস্ত, বাচ্চা রাতে বেলা ঘুমাবে, ডিস্টার্ব করবে জন্য ডায়পার, তা আমরা বলি ডায়পারটা সবসময় ব্যবহার করলে অন্তত পক্ষে 2-3 ঘন্টা পর পর চেঞ্জ করবেন, কারণ এই এরিয়াতে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা তো হলো র্যাশ হচ্ছে, 2 নাম্বার হলো ক্যান্ডিডাল ইনফেকশন হচ্ছে, আর একটা ডায়পার ডার্মাটাইটিস। তো এটা প্রিভেন্ট করার জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় বলি যে জিঙ্ক অক্সাইড এটা ব্যবহার করার জন্য, যাতে ওই এরিয়াটাতে এই ধরনের ডিজিজ গুলা না হয়। আর আসলে এই ক্ষেত্রে হলো মা হওয়া অনেক কঠিন, আসলে মাকে সচেতন হতে হবে, এই জায়গা থেকে তো আমাদের কিছু করা নাই, আমরা আমাদের যতটুকু বলার অতটুকু আমরা বলতে পারি। আর আসলে ডিজিটাল যুগ আগায় গেছে, ড্রাইভার সবাই ব্যবহার করছে, আর এটা হলো এটাতে একটা সুবিধাও আছে, তাই না? সুবিধাটাই বেশি, আর সবার যে ডিজিজ হবে তা না, যারা সচেতন তাদের কম হবে, যারা অসচেতন তাদের বেশি হবে। থ্যাংক ইউ স্যার। যে জিনিসটা স্ক্যাবিসের ক্ষেত্রে একটা কথা বলি, এটা গুরুত্বপূর্ণ। স্ক্যাবিসের ক্ষেত্রে কিন্তু মানে ডিজিজ প্রডিউস করে না বা সিম্পটম নাই এরকম পেশেন্ট যদি থাকে, এরকম মনে হতে পারে পারসন, কিন্তু দেখা যাচ্ছে ক্যারি করে সে, তার কাছ থেকে যায়, ওটা বোঝা যায়। সেই জন্য যে ইচিং নাই বলবে যে আমার তো চুলকানি নাই, আমি ব্যবহার করবো না, না করতে হবে, এটা বোঝাইতে হবে এই যে কাউন্সিলিং করে যে আপনাকে ব্যবহার করতে হবে, আপনার তো একই বাসায় থাকেন, একই বিছানায় থাকেন, তাহলে তো আপনার এটা হতে পারে। সুতরাং অনেকগুলো কেস আছে এরকমই আসে, তো যে হেলদি পারসন প্লাস হলো ডিজিজ পারসন দুইজনের ব্যবহার করতে হবে, যারা কাপড় অথবা ফ্যামিলি মেম্বার যারা আছে। আমি একটা কোশ্চেন আমি একটু জানার জন্য একসময় তো যে একটা সমস্যা ছিল যে রাজা জমিদারদের বাচ্চা কাচ্চা দ্রুত মিশন কারণ ছিল স্ট্রিকচার এবং স্ট্রিকচার হয়ে ওদের রাজারা তো বাড়ি থাকতো, রাত্রিবেলা অন্য জায়গায় খারাপ পৃথিবী একটা অল্প স্ট্রিকচার কি বা শরীরের টিউব ব্লকের জন্য বাচ্চা কাচ্চা ম্যাডামরা বেশি পাবে, কিন্তু এখন গনোরিয়া সংখ্যা কমে গেছে। 1 নাম্বার হলো রোগীরা কিন্তু ওষুধের দোকানে গিয়ে ওষুধ খেয়ে থাকে, এখন সবাই ডাক্তার, আমরা ছাড়া। আমি এটা বলি রোগীদেরকে, আসলে আমরাই ডাক্তার না, আপনারাই ডাক্তার, কারণ অলরেডি উনি বলে আসবে আমি স্যাপ্টামিন ইনজেকশন নিয়ে আসছি, আমি আইসোথ্রোমাইসিন খেয়ে আসছি। তো যার ফলে যখন আবার রিকার করে, তখন ম্যাডামের ওই কোশ্চেনটা যে 5 দিন যাওয়ার পরে কেন ভালো হচ্ছে না, আসলে তখন আমরা 14 দিন দিই, সাথে আমরা অনেক সময় ওফ্লক্সাসিন দিই। অনেক সময় আছে যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হলে এমন হয় যে আমাদের রিমান্ডাজিন দিতে হয়, এরকম কিছু আমরা কেস পেয়েছি যেটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। তো স্যার এই জন্যই আসলে হলো সবাই সচেতন এবং সবাই ডাক্তার, এর জন্য সুবিধাও আছে অসুবিধাও আছে, এর জন্য রোগটাও কমে গেছে আর মানুষটা স্যার সচেতন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এসটিডি সেন্সটা আমাদের দেশে মানে এতই কম, একটা ছোট গল্প বলে বোঝা যাবে, যদিও গল্পটা একটু ক্রুড। সেটা হলো আমার স্টুডেন্ট লাইফে আমাদের এক বন্ধু, তার সর্দি উদ্যানে রাত্রেবেলা মাঝে মাঝে যাওয়া হয়, ভয় পেয়ে গেলাম শোনার পরে, কি ব্যাপার এরকম ব্যাপার হলো, এসটিডি কোনো ব্যাপার না, কেন ইনজেকশন নিয়ে একটা ইজ দ্য সেন্স। এবং সোসাইটিতে ইয়াং জেনারেশনটা এত প্রিডমিনেন্ট, এটা আনবিলিভেবল, তারা আমাদের চেয়ে অনেক ভালো থাকে। প্রতিটা ইয়াং ছেলে পেলে এত বেশি এক্সপোজড বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ফর্মে। সো আসলে এসটিডি
এখন আমাদের ওই ভয়ের দৃষ্টিতে দেখার কোনো বিষয় না, কাউন্সেলিং and proper treatment so that we can prevent the complications. Thank you very much for such a nice case history. একটা কেস মনে হয় মিস হয়ে গেছে না, ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডেট ছিল ডিফারেন্সিয়াল ক্যান্ডিডিয়াসিস কেস না কিন্তু ক্যান্ডিডিয়াসিস তো আগে কমন অ্যাড্রেস ফুড এন্ড আদার্স অনেক কমন না স্যার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস স্যার ক্যান্ডিডিয়াসিস ম্যানেজমেন্টটা একটু অ্যাজাইল ব্যাপার এটা আরো একটা কমন ইস্যু আছে। Thank you very much. Our next seminar will be organized by Department of Nephrology and thereafter Hepatology. Amunai Radiology actually already diyechen. So now may I request our research chairperson to conclude the session. But before that, thanks to the speaker. আসলে কেসগুলো এত সুন্দর ছিল, রিড এবং অল্প কথার মধ্যে কমপ্লিট একটা পিকচার, খুব সুন্দর এবং নাইস প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই ক্লিনিক্যাল সেশনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমাদের বিভাগের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা মনে করবো যে আরো ভালো কেস নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আসতে পারবো, এই আশা করি। সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম। Thank you, Dr. Shusti Sharma, for his nice presentation. Thank you, আমাদের রিসোর্স পারসন and Dr. Nina, এবং যাদের জন্য আয়োজন, যাদের উপস্থিতিতে আমাদের আসলে এই সফলতা, যারা না আসলে আমাদের ভালো লাগে না, তারা কম থাকলে মনে হয় আমাদের সেমিনারটা পরিপূর্ণ হলো না। আজকে সবার উপস্থিতির জন্য এই রমজান মাসে সবাইকে ধন্যবাদ সকলকে।